আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ শেষ পর্যন্ত গাজা থেকে পালাতে বাধ্য হচ্ছে দখলদার বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধের নতুন স্তর শুরুর ঘোষণা দিয়ে বলেছেন সেনাবাহিনী ও সামরিক সম্পদকে গাজা থেকে উত্তরের লেবানন সীমান্তে সরিয়ে নেওয়া হবে টানা 2 দিন লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর ইসরায়েল হিজবুল্লাহ পূর্ণমাত্রার যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে ঠিক এই সময়ে হামাস আবার ইসরায়েলে ঢুকে স্থল অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে নেতানিয়াহুর মনোবল ভেঙে দিয়ে 1 বছরের মধ্যে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে হামাসের আল কাসাম ব্রিগেডস বুধবার একটি ভিডিও প্রকাশ করে যেখানে 2 ব্যক্তি কথা বলেছেন তাদের একজনের পরিচয় প্রকাশ করা হলেও অন্যজনের পরিচয় গোপন রাখা হয় যার পরিচয় প্রকাশ করা হয় তিনি ফিলিস্তিনি যুবক জাফর সাদ মোনা যিনি 18 আগস্ট তেল আবিবে একটি ভয়াবহ অভিযান পরিচালনা করেছিলেন ভিডিওতে দ্বিতীয় ব্যক্তির চেহারা ঝাপসা করে দেওয়া হয় যিনি নিজের পরিচয় দেন জীবন্ত শহীদ হিসেবে তিনি বলেন সর্বশক্তিমান আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজের জীবনকে নির্দ্বিধায় উৎসর্গ করেছি এবং আমরা অপরাধী শত্রুদের বলছি গাজায় তোমরা আমাদের পরিবার এবং জনগণের বিরুদ্ধে যেই আগ্রাসন চালাচ্ছ সেই রক্তের মূল্য তোমাদের দ্বিগুণ হারে পরিশোধ করতে হবে ভিডিওর শিরোনাম দেওয়া হয় আমাদের শহীদি অভিযানের বন্যায় ডুবে যাবে তোমরা তার বক্তব্যে 2টি ইঙ্গিত পাওয়া গেছে একটি হলো শিগগিরই হয়তো ইসরায়েলের ভেতরে গত বছরের 7 অক্টোবরের মতো আরেকটি সামরিক অভিযান হবে আরেকটি হলো আল কাসাম এবং অন্য প্রতিরোধ গোষ্ঠীগুলো শহীদি অভিযান নামে পরিচিত অভিযানগুলোকে আনুষ্ঠানিকভাবে আবার সক্রিয় করেছে ভিডিওটি এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন লেবাননে দ্বিতীয় দিনের মতো বড় পরিসরে হামলা চালিয়েছে ইসরায়েল যেটিকে মোসাদের ইতিহাসে অন্যতম বৃহত্তম হামলা বলে মনে করা হচ্ছে আল কাসামের ভিডিওর মাধ্যমে একটি বিষয় উঠে এসেছে তা হল ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক স্থল অভিযান চালিয়ে লেবাননে ইসরায়েলি হামলার জবাব দিতে চায় হামাস বুধবার দক্ষিণ গাজার রাফায়ে পূর্বাঞ্চলীয় ফ্রন্টগুলোতে শত্রু সেনাদের ওপর হামলার ফুটেজও প্রকাশ করে হামাসের সামরিক শাখা ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস জানিয়েছে বুধবার তাদের যোদ্ধারা পশ্চিম তীরের নাবলুসে আম্মান স্ট্রেইট এবং আল ঘাবি মোড়ে হানাদার ইসরায়েলি সামরিক যানগুলোর ওপর আগে থেকে পুঁতে রাখা বিপুল সংখ্যক এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান এতে নিশ্চিতভাবেই সেনাদের মধ্যে প্রাণহানি ঘটে জেনিনের কাবাদিয়ায় একটি বাড়ি অবরোধ করার সময় জায়নবাদী বিশেষ বাহিনীর ওপর হামলা চালান তারা অবরুদ্ধ বাড়ি ঘিরে শত্রু সেনাদের সঙ্গে প্রতিরোধ যোদ্ধাদের প্রচণ্ড লড়াই হয় সেখানে তীব্র বন্দুকযুদ্ধে ইসরায়েলের পদাতিক বাহিনী এবং সাজোয়া যানগুলোতে আঘাত হানেন আল কুদসের যোদ্ধারা ওই এলাকায় আগে থেকে পুঁতে রাখা বোমার আঘাতে একটি সামরিক যান ধ্বংস হয় লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বুধবার এক বিবৃতিতে বলেছে গাজার প্রতিরোধ যুদ্ধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় আগের দিনগুলোর মতো এদিনও উত্তর ইসরায়েলে আঘাত হেনেছেন তাদের যোদ্ধারা বিবৃতিতে বলা হয় আমাদের জনগণ এবং যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েল 2 দিন ধরে যেই গণহত্যা চালাচ্ছে বুধবারের নিয়মিত হামলা এর প্রতিক্রিয়া নয় এতে স্পষ্ট বলা হয় পেজার ওয়াকিটকি সহ নানা ধরনের বেতার যোগাযোগ যন্ত্রে বিস্ফোরণ ঘটিয়ে যেই অপরাধ ইসরায়েল করছে তার ভয়াবহ জবাব অবশ্যম্ভাবী প্রাত্যহিক সিরিজ হামলার অংশ হিসেবে বুধবার হিজবুল্লাহর যোদ্ধারা নেভেজিভের ইসরায়েলি আর্টিলারি পজিশনগুলোতে রকেটের একটি ব্যারেজ নিক্ষেপ করেন হাবুশিদ সাইটে 810তম হারবন ব্রিগেডের কোম্পানির সদর দপ্তরে বিপুল পরিমাণ কাতিউশা রকেট নিক্ষেপ করেন তারা তাছাড়া হিজবুল্লাহর ছোড়া আর্টিলারি শেলগুলো বায়াত ব্লিদা সাইটে সরাসরি আঘাত হানে রয়টার্সের খবরে বলা হয় লেবাননে নতুন করে ওয়াকিটকি সহ নানা ধরনের বেতার যোগাযোগ যন্ত্র বিস্ফোরণের ঘটনায় আরও অন্তত 20 জন নিহত হয়েছেন মঙ্গলবার লেবানন জুড়ে একসঙ্গে হাজার হাজার পেজার বিস্ফোরণে কমপক্ষে 1 ডজন মানুষের মৃত্যুর একদিন পর বুধবারের দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটল
বুধবার বিকেলে লেবাননের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে মঙ্গলবারের পেজার বিস্ফোরণে নিহত এক শিশুর জানাজা অনুষ্ঠানেও বিস্ফোরণ ঘটে। মঙ্গলবারের বিস্ফোরণে প্রায় ৩,০০০ মানুষ আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারের বিস্ফোরণে ২০ জন নিহত হওয়া ছাড়াও ৪৫০ জন আহত হন। একটি ওয়াকিবহল সূত্র ইরানের প্রেস টিভিকে জানিয়েছে, মঙ্গলবার যে কোম্পানির কাছ থেকে কেনা পেজারগুলো বিস্ফোরিত হয়েছিল, বুধবার সেই একই কোম্পানির যন্ত্রগুলো বিস্ফোরিত হয় এবং সবগুলো যন্ত্র একই জাহাজে করে আনা হয়েছিল। পেজার মূলত একটি বেতার টেলিযোগাযোগ যন্ত্র, যার মাধ্যমে অডিও বার্তা গ্রহণ ও প্রেরণ করা যায়। খবরে বলা হয়, মঙ্গলবার ও বুধবারের বিস্ফোরণে ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি। তবে ওই কোম্পানি দাবি করেছে এসব ডিভাইস হাঙ্গেরির একটি কোম্পানি তৈরি করেছে, যেটি আগে থেকে গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড নাম ব্যবহার করার অনুমতি নিয়ে রেখেছিল। ধারণা করা হচ্ছে এইসব ডিভাইসের ভেতরে ইসরায়েল আগে থেকেই হালকা ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক স্থাপন করে রেখেছিল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন সংগঠনের নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিউদ্দিন। তিনি জানান, ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে, তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রমী শাস্তি হবে, এটি হবে রক্তক্ষয়ী শাস্তি। বৃহস্পতিবার হিজবুল্লাহর নেতা কথা বলবেন এবং তিনি সব খোলা অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে বলে অনেকে মনে করছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, লেবাননে পেজারের মাধ্যমে যেই সন্ত্রাসী তৎপরতা চালানো হয়েছে তা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক। তিনি বলেন, যেসব যন্ত্র ও পণ্য মানবজাতির স্বাচ্ছন্দ্যের জন্য তৈরি করা হয়েছে এবং যেগুলো সবাই ব্যবহার করছে, সেই সব যন্ত্র বা পণ্য দিয়ে সন্ত্রাসী তৎপরতা চালানোর অর্থ হল মানবতাকে ভুলুণ্ঠিত করে অপরাধ ও ধ্বংসযজ্ঞকে প্রাধান্য দেওয়া। পেজেশকিয়ান বলেন, লেবাননের ঘটনা আবারও প্রমাণ করেছে পশ্চিমারা যুদ্ধবিরতি চায় বলে মুখে দাবি করলেও বাস্তবে তারা ইসরায়েলের হত্যা নির্যাতনের পক্ষে। গাজা তথা ফিলিস্তিনের চলমান অপরাধযোগ্য বন্ধে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি জোরদারের আহ্বান জানান ইরানি প্রেসিডেন্ট। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে আগামী ১ বছরের মধ্যে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। জাতিসংঘের এই পদক্ষেপকে ঐতিহাসিক অভিহিত করেছে ফিলিস্তিন। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৪টি দেশ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আর্জেন্টিনা সহ বিপক্ষে ভোট দেয় ১৪ দেশ, আর ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত সহ ৪৩ দেশ। গৃহীত প্রস্তাব অনুযায়ী আগামী ১২ মাসের মধ্যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বেআইনি উপস্থিতি বন্ধ করতে হবে। প্রস্তাবে দখলদারিত্বের কারণে ফিলিস্তিনিদের ক্ষতিপূরণের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন দেশকে ইসরায়েলি পণ্য কেনা এবং দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আপাতত বন্ধ রাখারও আহ্বান জানানো হয়। প্রস্তাব গৃহীত হওয়ার ৩ মাসের মধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করার কথা বলা হয়। জাতিসংঘের শীর্ষ আদালত, আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে সম্প্রতি যেই পরামর্শমূলক মতামত দিয়েছে, নতুন প্রস্তাবে তাকেই সমর্থন করা হয়েছে। আইসিজে বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং অবশ্যই এর শেষ হওয়া উচিত। সাধারণ পরিষদে গৃহীত হলেও প্রস্তাবটি মানা আইনগতভাবে বাধ্যতামূলক নয়। তবে এর মাধ্যমে ফিলিস্তিনের প্রতি বিশ্ববাসীর সমর্থন প্রকাশিত হল। খবরে বলা হয়, গাজা যুদ্ধের বর্ষপূর্তির আগে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হওয়া প্রস্তাবের বেশ গুরুত্ব রয়েছে। সংস্থাটির বার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে বিশ্ব নেতাদের নিউ ইয়র্কে জড়ো হওয়ার কয়েকদিন আগে এই পদক্ষেপ আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ২৬ সেপ্টেম্বর ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। একই দিনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসেরও সেখানে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর সাধারণ পরিষদের এই প্রস্তাব গ্রহণকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ন্যায় বিচারের সংগ্রামে একটি টার্নিং পয়েন্ট বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে প্রস্তাব মেনে চলার জন্য চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। এদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ডেনি ড্যানন ভোটের ফলাফলকে একটি লজ্জাজনক সিদ্ধান্ত উল্লেখ করে বলেন, এই প্রস্তাব ফিলিস্তিনের কূটনৈতিক সন্ত্রাসবাদকে সমর্থন করা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বুধবারের গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। HRWর পরিচালক লুই চার্বনিও এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের উচিত অবিলম্বে জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্রের দাবির প্রতি মনোযোগ দেওয়া। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও জাতিসংঘে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইসরায়েলকে প্রস্তাব মেনে চলার আহ্বান জানিয়েছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না করা পর্যন্ত সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাছাড়া গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার কঠোর নিন্দা জানান তিনি। বুধবার সৌদি যুবরাজ বলেন, আন্তর্জাতিক এবং মানবিক আইন অমান্য করে দখলদার ইসরায়েলি গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। যতদিন পর্যন্ত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা না হচ্ছে, ততদিন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে জড়াবে না। এছাড়া যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রয়টার্স জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন করে অস্ত্র রপ্তানির অনুমোদন দেবে না জার্মানি। আইনি চ্যালেঞ্জের মুখে পড়ে বার্লিন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় সংবাদ সংস্থাটি। জার্মানির অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতের খবরে বলা হয়, মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে আইনি ও রাজনৈতিক চাপের কারণে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অনুমোদন বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে জার্মান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। ইসরায়েলে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন দেয় দেশটির অর্থ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত বছর ইসরায়েলে ৩২ কোটি ৬৫ লাখ ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এই রপ্তানির পরিমাণ ২০২২ সালের চেয়ে ১০ গুণ বেশি। তবে এই বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে দেশটি। ইসরায়েলে অস্ত্র বিক্রির অভিযোগে জার্মানির বিরুদ্ধে এর আগে একাধিক মামলা হয়েছে। একটি হয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে, আরেকটি জার্মানির আদালতেই। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্ট যুদ্ধের নতুন স্তর শুরুর ঘোষণা দিয়ে বলেছেন, সেনাবাহিনী ও সামরিক সম্পদ গাজা থেকে উত্তরের লেবানন সীমান্তে সরিয়ে নেওয়া হবে। গাজা ও পশ্চিম তীরে বুধবারও ইসরায়েলি বর্বরতা চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত বছরের ৭ অক্টোবর উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর এই পর্যন্ত ৪১,২৭২ ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।